আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, বিট কি? বিট সৃষ্টির গাণিতিক বিশ্লেষণ দাও। এই প্রশ্নটা আবার এইভাবেও আসে যে দেখাও যে প্রতি সেকেন্ডে উৎপাদিত বিট সংখ্যা বিট সৃষ্টিকারী শব্দ উৎসদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্যের সমান। দুটি প্রশ্নের উত্তর হবে একটি। আমরা প্রথমে দেখব বিট কি। বিট হচ্ছে একই ধরনের এবং প্রায় সমান কম্পাঙ্ক, অর্থাৎ কম্পাঙ্ক এবং বিস্তার কি তাদের প্রায় সমান থাকবে। এইরকম দুটি কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গের উপরিপাতন, অর্থাৎ একটি আরেকটির উপর কি উপরিপাতিত হবে। উপরিপাতনের ফলে এখানে একটি তীব্রতা সৃষ্টি হবে। শব্দের তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটবে সেটাই হচ্ছে বিট। তাহলে দেখো এখানে এদিক দিয়ে কি যদি একটা তরঙ্গ যায়, এটা যদি আরেকটা তরঙ্গ, দুটি তরঙ্গ একটি একটার উপর কি উপরিপাতিত হয়েছে, তাহলে এখানে কি একটি লব্ধি তরঙ্গের সৃষ্টি হবে। ওই লব্ধি তরঙ্গটাই কি হ্রাস বৃদ্ধি ঘটে, ওটাকে বলা হয়েছে যে শব্দের তীব্রতার যে হ্রাস বৃদ্ধি ঘটে, তাহলে তাকে বিট বলে। তাহলে দেখো এখানে ধরো এটা একটা তরঙ্গ, এটা হচ্ছে আরেকটা তরঙ্গ, তাহলে তাদের দুজনের যখন উপরিপাতিত হয়েছে তাহলে সেখানে কি একটি লব্ধি তরঙ্গের সৃষ্টি হয়েছে না। সেই লব্ধি তরঙ্গটারও কি হ্রাস বৃদ্ধি করতে পারে, অর্থাৎ কোথাও বেশি কোথাও কম। ধরো এই দুইটা লব্ধি তরঙ্গ এইভাবে গেল, মনে করো এদিকে এই, তারপরে এদিকে ধরো আবার একটু কমে গেছে, ধরো এদিকে আবার একবার বেড়ে গেছে, এরকম আর কি হ্রাস বৃদ্ধি ঘটবে লব্ধি তরঙ্গটার, তাকে কি বিট বলে। তাহলে কি বললাম, একই ধরনের এবং প্রায় সমান কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হয় তাকে বিট বলে। অর্থাৎ দুটি তরঙ্গে উপরিপাতনের ফলে তাদেরকে একটা লব্ধি তরঙ্গের কি হ্রাস বৃদ্ধি ঘটে, সেটাকে কি শব্দের তীব্রতা বলে। তাহলে হ্রাস বৃদ্ধি ঘটার ফলে কি পর্যায়ক্রমিক যে হ্রাস বৃদ্ধি ঘটে তাকেই বিট বলে। এখন একটা জিনিস মনে রাখবে যে বিট সৃষ্টির আবার কিছু শর্ত আছে, এগুলো বইতেই আছে, তোমরা ভালো মতো বই থেকে পড়ে নিবে, এটাগুলো আসে বিট সৃষ্টির শর্ত। বিট সৃষ্টির শর্তের মধ্যে কিন্তু বলা আছে তাদের বিস্তার, মানে দুটি তরঙ্গের বিস্তার এবং তীব্রতা কি প্রায় সমান হতে হবে, এবং তরঙ্গ দুটি কি একই দিক থেকে, অর্থাৎ একটা এদিক থেকে আরেকটা এদিক থেকে আসবে তা না, একই দিক থেকে কি একই বেগে গতিশীল হবে, এবং শব্দ তরঙ্গ একই সময়ে, অর্থাৎ একই সময়ে একই দিক থেকে একই বেগে। এগুলা বিট সৃষ্টির শর্তের মধ্যে দেওয়া আছে। তারপরে আবার বলা আছে তাদের কি কম্পাঙ্কও কি প্রায় সমান হবে, বিস্তারও কি সমান হবে, তীব্রতাও সমান হবে। তাহলে মাধ্যমের কোনো একটি কণার উপর উপরিপাতিত তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কি সময়ের সাথে পরিবর্তিত হবে। অর্থাৎ যদি সময় বৃদ্ধি পায় বা কি সময় হ্রাস পায়, তার যেটাই হোক না কেন তার সাথে কি দশার পরিবর্তনটাও কি হবে। আরেকটা আছে তরঙ্গদ্বয়ের উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তার সময়ের সাথে পর্যায়বৃত্তভাবে পরিবর্তিত হওয়া প্রয়োজন। তাহলে দেখো তরঙ্গদ্বয়ের উপরিপাতন, এই একটা তরঙ্গ, এটা হচ্ছে আরেকটি তরঙ্গ, একটা একটার উপর কি উপরিপাতিত হয়েছে না,
কোথাও কোথাও গিয়ে কি তারা আবার মিলিত হয়েছে। তাহলে এই দুইটা তরঙ্গ একটা একটার উপর কি উপরিপাতিত হওয়ার ফলে বললাম না এখানে একটা কি লব্ধি বিস্তার বা লব্ধি তরঙ্গের সৃষ্টি হয়েছে, সেটারও কি বলছে পর্যায়বৃত্ত ভাবে কি পরিবর্তিত হবে। অর্থাৎ দেখো কোথাও বেশি, কোথাও গিয়ে দেখবা আরো কমে গেছে, আবার কোথাও গিয়ে আবার বৃদ্ধি পাবে, এটাই বুঝাইছে। ওই শর্তগুলো সকলে পড়ে নিও। এখন আমরা দেখব যে দেখাও যে প্রতি সেকেন্ডে উৎপাদিত বিট সংখ্যা বিট সৃষ্টিকারী শব্দ তরঙ্গদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্যের সমান। কম্পাঙ্ককে কোথাও এফ দ্বারা প্রকাশ করে, কোথাও এন দ্বারা প্রকাশ করে, আমরা এফ দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো আমরা কি বললাম, এখানে দুটি শব্দ তরঙ্গ না, তাহলে আমরা ধরি দুটি শব্দ উৎসের কম্পাঙ্ক F1 ও F2। তাহলে কি বললাম, দুইটা কি একই দিক থেকে হবে, একই বেগে। তাহলে আর লিখতে পারি না উৎসদ্বয় একই, উৎসদ্বয় একত্রে, উৎসদ্বয় একত্রে শব্দ উৎপন্ন করছে এবং উৎপন্ন শব্দ তরঙ্গ কি কোনো মাধ্যমে একই দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কি আমাদের কি বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এবং উৎপন্ন শব্দ তরঙ্গ কোনো মাধ্যমে একই দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো আমরা কি ধরে নিলাম যে তরঙ্গদ্বয় মাধ্যমের কোনো কণার উপর, অর্থাৎ এই মাধ্যমটার উপর দিয়ে যখন আমরা কি এটা এক্স অক্ষে করতেছি, কারণ এটা একটা মাধ্যমের উপর দিয়ে কণাগুলা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে দেখো এটার কোথাও কোথাও কি এগুলা কি উপরিপাতিত হয়েছে না একটা একটার উপর। তাহলে আমরা ধরলাম যে তরঙ্গদ্বয় মাধ্যমের কোনো কণার উপর সমদশায় উপরিপাতন হওয়ার টি সময় পর তরঙ্গদ্বয়ের সরণ ধরে নিলাম, যে একটার জন্য ধরবো y1 আরেকটার জন্য ধরবো y2। কি বললাম, তরঙ্গদ্বয় মাধ্যমের কোনো কণার উপর সমদশায় উপরিপাতন হওয়ায় ধরে নিলাম যে কোনো কণার উপর এটি সমদশায় উপরিপাতিত হয়েছে, তাহলে উপরিপাতিত হওয়ায় টি সময়, তাহলে উপরিপাতিত হয় আমরা টি সময় পর এদের একটা সরণ ধরে নিব, যে টি সময় পর তরঙ্গদ্বয় কর্তৃক সরণ y1 ও y2। তাহলে একটার জন্য y1 আর একটার জন্য y2। তাহলে আমরা কি লিখতে পারি, y1 ইকুয়াল টু a sin 2 পাই f1 t। এটা আমরা সকলেই জানি y ইকুয়াল টু a sin 2 পাই f1 t। আমরা অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে কি লিখতাম, a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x, একই। তাহলে দেখো আমরা y2 ইকুয়াল টু কি লিখতে পারি, a sin 2 পাই f2 t। একটার জন্য f1 একটার জন্য f2, তাদের আমরা বিস্তারটা কি সেম ধরেছি। তাহলে এখান থেকে আমরা এদের কি লব্ধি সরণ বের করতে পারবো। y ইকুয়াল টু কি হবে, y1, যেহেতু তারা একটা একটার উপর কি উপরিপাতিত হয়েছে, তাহলে y1 প্লাস y2। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসাই, প্লাস a sin 2 পাই f2 t। তাহলে এখানেও a আছে এখানেও a আছে, আমরা এটা কমন নিই, তাহলে থাকে sin 2 পাই f1 t প্লাস sin 2 পাই
F2T। এখন লক্ষ্য করি এখানে আমাদের কি আর সূত্র পড়ছে, সাইন, এটাকে যদি আমরা সি ধরি, এটাকে যদি আমরা সি আর এটাকে যদি আমরা ডি ধরি, তাহলে কি সাইন সি প্লাস সাইন ডির সূত্র পড়ছে। আমরা সকলেই জানি সাইন সি প্লাস সাইন ডি, এটা সূত্র কি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডির সূত্র। তাহলে এখানে আমরা সাইন সি প্লাস সাইন ডির এখানে কি আমরা সূত্র করব। তাহলে দেখো কি বলছি, 2, এই যে 2 সাইন সি, সি হচ্ছে আমার এটা পুরাটা, তাহলে 2 পাই f1 t প্লাস ডি, ডি হচ্ছে কি এটা 2 পাই f2 t, তাহলে সি প্লাস ডি ভাগ কি 2, এখন কি হবে ইনটু কস সি মাইনাস ডি, সি হচ্ছে 2 পাই f1 t মাইনাস, এবার ডি হবে 2 পাই f2 t, আর এখানে হবে 2, আর এখানে কিন্তু আমাদের ব্র্যাকেটটা দিতে হবে কারণ এটা কি পুরাটার সাথে গুণ আছে, আমরা কমন নিছি পুরাটা থেকে। তাহলে দেখো এখানে আমাদের কি থাকে, এ এখানে থাকে 2 সাইন, এখানে আমাদের 2 পাই টি, এখানেও 2 পাই টি আছে, তাহলে আমরা 2 পাই টিটা কমন নিতে পারি, 2 পাই টি। তাহলে 2 পাই টি কমন নিলে এখানে থাকে কি f1 প্লাস f2, আর এখানে থাকে 2, এখান থেকেও আমাদের কমন যায় 2 পাই টি, তাহলে 2 পাই টি কমন নিলে এখানে থাকে f1 মাইনাস f2। আশা করি এতটুকু বুঝতে পেরেছি সকলে। এখন দেখো তাহলে এই 2টা কি, এইটাকে আমাদের পুরোটার সাথে গুণ আছে না, এটাকে আমরা এই ব্র্যাকেটটা সরিয়ে এইভাবেই তো লিখতে পারি, পুরোটাই তো আমাদের গুণ অবস্থায় আছে, তাহলে আমরা 2a সাইন এটা আর কস কি এটা আমরা লিখতে পারি। দেখো তাহলে কি বললাম আমরা এখানে, a 2 সাইন 2 পাই টি f1 প্লাস f2 2 cos 2 পাই টি f1 মাইনাস f2, আর এখানে কি 2। এখন দেখো তোমরা এটাকে আগে লিখে নিও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, তোমরা সাইনের এতটুকু তোমরা পরে লিখো আর কজেরটাকে আগে লিখো, তাহলে এখানে আমরা এখন বলতে পারি দেখো এই 2a আর এই cos 2 পাই টি f1 মাইনাস f2 বাই 2 এটা সমান আমরা a ধরে নিব, ক্যাপিটাল A। তাহলে দেখো এটার পরিবর্তে আমরা লিখবো ক্যাপিটাল A, 2a cos এটার পরিবর্তে a লিখছি, তাহলে আমাদের থাকে কি আর সাইন 2 পাই টি f1 প্লাস f2, আর এখানে 2। এতটুকু আশা করি সকলে বুঝতে পেরেছো। এখন দেখো এটা আমরা a কি 2a cos 2 পাই t এটা সমান আমরা a ধরছি না, এটা আমরা সাইড নোট দিয়ে বলে দিব, a ইকুয়াল টু 2a cos 2 পাই t f1 মাইনাস f2 বাই কি 2, এই সমান আমরা এটা ধরেছি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের বিট সৃষ্টির গাণিতিক রাশিমালা, এটি বিট সৃষ্টির গাণিতিক রাশিমালা। দেখো এটা হচ্ছে আমাদের কি বিট সৃষ্টির গাণিতিক রাশিমালা, আমরা কিন্তু প্রশ্নে বলছিলাম যে বিট সৃষ্টির গাণিতিক বিশ্লেষণ দাও,
তাহলে এখন যদি আমাদের এটা অনেক মার্কের জন্য আসে, ধরো 7 বা 10-এর জন্য যদি এগুলো দেয়, তখন যদি আমরা এতটুকু রেখে আমরা কিন্তু মার্ক পাবো না। আমাদের এটাকে আরেকটু করতে হবে। এটার জন্য আমরা একবার এটা ধরো কখন আমাদের প্রবল শব্দ শোনা যাবে, কখন আমাদের শব্দ শোনা যাবে না, এগুলোর জন্য কি আমরা বের করব, মান বের করব। যেভাবে আমরা স্থির তরঙ্গের ক্ষেত্রে, ব্যতিচারের ক্ষেত্রে, তারপরে হচ্ছে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে নির্ণয় করেছি, সেভাবেই। তাহলে এটাই হচ্ছে আমাদের বীজ সৃষ্টির গাণিতিক রাশিমালা। এখন দেখো আমরা এটাকে কি বললাম, এ হচ্ছে বিস্তার। তাহলে এখন আমরা লব্ধি তরঙ্গের তীব্রতা যদি সবচেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের বিস্তার কি হবে, আমরা সেটা বের করব। এখন লব্ধি তরঙ্গের তীব্রতা সবচেয়ে বেশি হবে। কখন সবচেয়ে বেশি হবে, যখন আমাদের লব্ধি বিস্তার কি হবে, বেশি হলেই তো আমাদের তরঙ্গ তীব্রতা বেশি হবে। লব্ধি তরঙ্গের তীব্রতা সবচেয়ে বেশি হবে যখন লব্ধি বিস্তার a ইকুয়াল টু +-2a হবে। তাহলে দেখো, তাহলে আমরা কি লিখতে পারি, এই a সমান কি আমাদের এই মানটা না, তাহলে আমরা এই মানটা সমান কি এই মানটা লিখতে পারি না, এটা আমাদের এর মান, এটা আমাদের এর মান। তাহলে আমরা লিখতে পারি 2a cos 2πt f1 - f2 কি 2 ইকুয়াল টু +-2a। এখানেও আমাদের 2a আছে, এখানেও আমাদের 2a আছে। তাহলে এটা যদি আমরা উভয় পাশ থেকে বা এটাকে যদি ওই পাশে গিয়ে আমরা ভাগ করে দিই, এখানে গুণ অবস্থা আছে, 2a কে ওই পাশে পাঠালে কি হবে, তাহলে আমাদের কি থাকবে, +-1 থাকবে শুধু। তাহলে থাকে cos 2πt f1 - f2 2 ইকুয়াল টু +-1, এটা থাকে আমাদের। এখন দেখো আমরা কয়েকটা মান লিখবো। কজের 1 কখন হয়, কজের জন্য আমরা কয়েকটা মান লিখবো, এটা যেমন আছে তেমন থাকবে। এখন দেখো +-1 অর্থাৎ প্লাসের 1 অথবা মাইনাসের 1 কখন হয়, cos 0 ডিগ্রি সময় হয়, cos পাই, cos 2π। তোমরা তোমাদের বিশ্বাস না হলে তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো, cos 0, cos পাই, cos 2π, cos 3π, এগুলোর জন্য cos এর মান কি +-এর 1 অথবা -এর 1 হয়। তাহলে এরকম করে কতটুকু হতে পারে, cos nπ। আমরা তো সবগুলো লিখতে পারবো না, এই জন্য আমরা ডট ডট দিয়ে লাস্টেরটা লিখে দিছি nπ, অর্থাৎ n এর মান 1 2 3 4 5 সব হবে। তাহলে দেখো এখানে আমাদের cos আছে, এখানে আমাদের cos আছে, তাহলে আমরা উভয় পাশ থেকে cosটাকে বাদ দিতে পারি। f1 - f2 2 ইকুয়াল টু, এখানে কি থাকে আমাদের, 0 π 2π ডট ডট ডট, তাহলে থাকে কি আর এখানে n পাই থাকে। এখন দেখো আমরা সেম একই রকম সবগুলোর জন্য করেছি, স্থির তরঙ্গের ক্ষেত্রেও বিটের ক্ষেত্রেও করতেছি, আবার ব্যতিচারের ক্ষেত্র সেম ছিল। তাহলে এখন এটা সমান একবার এটা দিয়ে আমরা মান বের করব, আবার এটা সমান একবার এটা ধরে, এরকম করে আমরা কয়েকটা মান নির্ণয় করব। টি এর মান f1 - f2 2 ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো এখানে যদি আমরা টি এর মান রাখি, এগুলো সব কি জিরোর সাথে ওই পাশে গিয়ে গুণ ভাগ হলে যাই হোক না কেন তার মান তো 0 হয়। তাহলে এটা আমরা একেবারে লিখে দিই টি ইকুয়াল টু 0। এখন আমরা পরেরটা দিয়ে করব, এই পায়ের সাথে তার এটা সম্পর্ক বের করব। ইকুয়াল টু পাই। তাহলে দেখো এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি, 2πt f1 - f2, এই 2টা ভাগাকারে আছে, ওই পাশে গেলে কি গুণ হবে, তাহলে হবে কি 2π। এখান থেকে যদি আমরা টি এর মান বের করি, এই বাকি সব কি গুণ আছে, ওই পাশে গেলে হবে ভাগ। তাহলে এই 2π উপরে থাকবে, আর এই 2π f1 - f2 কি নিচে যাবে। তাহলে এখানে 2π আর এখানে 2π কি কাটা যায়, এই 2π 2π কাটা গেলে কি থাকে 1/f1 - f2। এখন আমরা 2π এর জন্য দেখব,
তাহলে দেখো 2 পাই টি f1 মাইনাস f2 কি 2 ইকুয়াল টু 2 পাই। এরকম আমরা কয়েকটার জন্য মান বের করব। তাহলে দেখো তো এখান থেকে আমরা টি এর মান এটা একেবারে করে ফেলি। এই 2 আর এই 2 কি গুণ হবে না উপরে, 2 দুগুণে 4। আর এটা কি টি এর মান বের করতেছি, এটা এই পাশে ছিল, এটা ওই পাশে গিয়ে কি ভাগ হবে। তাহলে এখানে হবে 2 পাই f1 মাইনাস f2। তাহলে এখান থেকে আমরা টি এর কি মান পাই, দেখো তো এই পাই আর এই পাই কি কাটা যায়, 2 দ্বারা 4 কে ভাগ করলে কি 2 হয়। তাহলে উপরে থাকবে আমাদের 2 আর নিচে থাকবে f1 মাইনাস f2। তাহলে আমরা বলতে পারি এটার জন্য 2 হলে তারপরটার জন্য হবে কি 3 বাই f1 মাইনাস f2। তাহলে আমরা একেবারে একবার লাস্টেরটার জন্য করব, n পাই এর জন্য বের করব। তাহলে 2 পাই টি f1 মাইনাস f2 ভাগ কি 2 ইকুয়াল টু n পাই। তাহলে এখান থেকে আমরা টি এর মানটা বের করব। তাহলে এখানে উপরে যে কি হবে 2n পাই হবে, আর এই 2 পাই f1 মাইনাস f2 টা কি নিচে আসবে। তাহলে দেখো তো এখানে 2 আর 2 কাটা, পাই পাই কাটা, তাহলে থাকে কি উপরে শুধু n থাকে। আর এখানে f1 মাইনাস f2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারতেছি, টি এর মান কত 0, 1 বাই f1 মাইনাস f2, 2 বাই f1 মাইনাস f2, 3 বাই f1 মাইনাস f2, এইভাবে করে কি n বাই f1 মাইনাস f2 হতে পারে। তার মানে ইত্যাদি সময়ে কি এগুলো সময়ে আমাদের বিস্তারটা কি সর্বাধিক হবে। এই যে আমরা কি বলেছি যে সবচেয়ে বেশি হবে তীব্রতা কখন, যখন লব্ধি বিস্তার এত হয়। তার মানে এইগুলা সময় গিয়ে কি আমাদের বিস্তারটা কি সর্বাধিক হবে, অর্থাৎ কি এই 2a এর সমান হবে। তাহলে এইসব ক্ষেত্রে গিয়ে আমাদের কি প্রবল শব্দ শোনা যাবে, অর্থাৎ শব্দের তীব্রতা কি বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং দেখা যায় যে t equal to 0, 1 by f1 minus f2, 2 by f1 minus f2, এভাবে করে n by f1 minus f2 কি এতগুলো হতে পারে না। তাহলে আমরা কি আর লিখে দিব এবার ইত্যাদি, ইত্যাদি সময়ে কি হবে আমাদের বিস্তার সর্বাধিক হবে। ইত্যাদি সময়ে আমাদের বিস্তার সর্বাধিক হবে। তাহলে দেখো বিস্তার সর্বাধিক বলতে কি বলছি, সর্বাধিক বলতে এখানে আমাদের কি প্লাস মাইনাস 2 এ ধরেছি না। তাহলে আমরা কি বলবো, বিস্তার সর্বাধিক অর্থাৎ কি 2a এর সমান হবে, অর্থাৎ 2a এর সমান হয়। তাহলে দেখো কি বলতে পারবো, তাহলে আমাদের কি এই ক্ষেত্রে গিয়ে আমাদের প্রবল শব্দ শোনা যাবে, ফলে প্রবল শব্দ শোনা যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রবল শব্দ শোনা যাবে। এখন আমরা দেখব কখন আমাদের কোনো শব্দ শোনা যাবে না, অর্থাৎ প্রবল শব্দ এখন দেখব কখন শব্দ কি শোনা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের লব্ধি বিস্তারটা কি হবে, লব্ধি বিস্তারটা আমাদের সর্বনিম্ন হবে। সর্বনিম্ন বলতে কি হবে, শূন্য হবে। তাহলে দেখো আমরা প্রশ্নে কি বলছিলাম, আমরা প্রশ্নে বলছি যে প্রতি সেকেন্ডে উৎপাদিত বিট সংখ্যা বিট সৃষ্টিকারী শব্দ উৎসদের কম্পাঙ্কের পার্থক্যের সমান। তাহলে এখান থেকে তো আমরা আরেকটা লাইনও বলতে পারি, দেখো আমাদের এটা কি আমাদের প্রবল শব্দ শোনা যাবে না, অর্থাৎ কি তীব্র শব্দ শোনা যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি না এটা কি একটা শব্দ দ্বারা এই সময় একটা উৎপন্ন করছে, এটা একটা সময়, এটা একটা সময়, এটা একটা সময়। তাহলে আমরা দুটির ক্ষেত্রে যদি আমরা পার্থক্য করি কি হবে, দ্বিতীয়টা থেকে যে আমরা প্রথমটা বিয়োগ করি, আবার যদি তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ করি, তাহলে আমরা কি পরপর এই দুইটা শব্দ যে কোনো দুইটা দিতে তোমরা দেখতে পারো যে পরপর দুটি শব্দের প্রবল শব্দ শোনার মধ্যবর্তী পার্থক্য কত হবে, 1 বাই f1 মাইনাস f2 হবে।
দেখো 1/f1 - f2 থেকে যদি 0 বিয়োগ দাও কি হবে 1/f1 - f2। যদি 2f1 - f2 থেকে 1/f1 - f2 বাদ দাও তাহলে কি থাকবে 1/f1 - f2 থাকবে। এবার 3 থেকে করলেও একই থাকবে, 4 থেকে 3 কে বিয়োগ করলে একই থাকবে। অর্থাৎ সব ক্ষেত্রে আমাদের প্রবল শব্দ শোনার মধ্যবর্তী সময় কি 1/f1 - f2। তাহলে কি আমরা এই লাইনটাও লিখতে পারি, এটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে দেখো অতএব পরপর দুটি প্রবল শব্দ শোনার মধ্যবর্তী সময়। তাহলে মধ্যবর্তী সময় কি বললাম, আমরা একটা থেকে একটা বিয়োগ করলেই পাবো, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে কি হবে f1 - f2 এটা হবে। এখন আমরা দেখব কখন আমাদের শব্দ শোনা যাবে না, অর্থাৎ বিস্তার সর্বনিম্ন হলে। তাহলে আবার লব্ধি তরঙ্গের বিস্তার সর্বনিম্ন হবে। তাহলে কখন সর্বনিম্ন হবে, যখন আমাদের লব্ধি বিস্তার 0 হবে। যখন লব্ধি বিস্তার, এখন দেখো আমরা লব্ধি বিস্তারকে কি দ্বারা প্রকাশ করেছিলাম, লব্ধি বিস্তারকে আমরা এই দ্বারা প্রকাশ করছি। তাহলে যখন আমাদের প্রবল ছিল তখন কি ছিল, লব্ধি বিস্তার a = +-2a। আর এখন লব্ধি বিস্তার a = আমাদের কি হবে 0, a = 0। তাহলে সেম আগের মতোই আমরা কাজ করব। এইটা সমান আমরা তখন কি 2a লিখেছি না, +-2a, আর এখন আমরা এটা সমান কি লিখবো 0 লিখবো। অতএব 2a cos 2πt f1 - f2 = কত 0। তাহলে এখান থেকে আমরা যদি 2 এটাকে ওই পাশে পাঠাই তাহলে 0 এর সাথে এটা কি হবে 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কি আমাদের cos 2πt f1 - f2 = কত 0। তাহলে আমরা এখন আবার cos এর কয়েকটা মান বের করব যে 0 কখন কখন হয়। f1 - f2 = তাহলে দেখো এটা তোমরা ক্যালকুলেটরে করে নিবে, আর অনেক যারা জানো তারা তো জানোই। cos π/2 কখন 0 হবে, cos 3π/2, cos 5π/2, তাহলে কি cos 7π/2 এভাবে। তাহলে এইভাবে করে কত অবধি যাবে দেখো, এটা কিন্তু দেখাই যাচ্ছে সব কি বেজোড় হচ্ছে 5, তারপর হবে 7। তাহলে এইভাবে হবে 2n + 1 π/2। দেখো এখানে তোমরা মান বসাও, যাই বসাও না কেন দেখবা বেজোড় গুলাই আসবে। 1 বসালে 3 হয়, 2 বসালে 5 হয়, 3 বসালে 7 হয়, অর্থাৎ বেজোড় গুলা। তাহলে এখন আমরা এখান থেকে উভয় পাশ থেকে কি cos বিয়োগ করতে পারি। উভয় পাশ থেকে cos কিভাবে বিয়োগ করতে পারি, কমন নিয়ে। আমি একটা লাইন কি শর্ট করছি, আচ্ছা করে দিতেছি। দেখো এখান থেকে আমরা cos যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে আমাদের π/2, 3π/2, এখানে থাকবে 5π/2, এভাবে হবে 2n + 1 π/2। তাহলে উভয় পাশ থেকে আমরা cos বাদ দিতে পারি। তাহলে f1 - f2 এখানে থাকবে π/2, 3π/2, 5π/2, এভাবে কত অবধি 2n + 1 π/2। এখন আমরা আবার t এর মানগুলো বের করব। তাহলে আমরা এটার জন্য প্রথম করব π/2 এর জন্য ওকে বের করব 2πt f1 - f2 = কত π/2। তাহলে দেখো এখান থেকে আমরা t এর মানটা বের করব। তাহলে এই 2টা কি ওই পাশে চলে যাবে, তাহলে উপরে গিয়ে কি গুণ হবে 2π হবে, আর এই 2π f1 - f2 এটা কি নিচে আসবে, এটা এই পাশে গুণ আছে। তাহলে এটা এই পাশে আসলে কি হয় 2 × 4 π f1 - f2
টু। তাহলে এটাকে যদি আমরা কাটি 2 পাই দ্বারা, এটা করলে উপরে কি থাকে 1 থাকে, আর নিচে কি থাকবে 2 পাই f1 মাইনাস f2 থাকে। এখন আমরা 3 পাই বাই 2 এর জন্য বের করব। 2 পাই টি f1 মাইনাস f2 2 ইকুয়াল টু কত 3 পাই বাই 2। এখন আমরা টি এর মানটা বের করব। তাহলে এই 2টা কি উপরে যাবে, 3 দুগুণে 6 পাই, আর এই 2টা কি নিচে আসবে, 2 দুগুণে 4, কি আছে পাই আছে, আর আছে f1 মাইনাস f2। তাহলে দেখো এখানে এই পাই আর এই পাই কি কাটা যায়, 2 এর নামতে বললে এখানে কি হয় 3 হয়, 3 দুগুণে 6, আর এখানে হয় 2 দুগুণে 4, এখানে হবে f1 মাইনাস f2। এবার আমরা লাস্টেরটার জন্য বের করি। তাহলে লাস্টেরটার জন্য হবে কি 2 পাই টি f1 মাইনাস f2 বাই 2 ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে দেখো এখান থেকে আমরা টি এর মানটা বের করব। তাহলে টি এর মানটা বের করলে এই 2টা কি উপরে গিয়ে গুণ হবে 2n প্লাস 1 পাই, আর এই 2 আর এই 2 দুই দুগুণে কত হয় 4, এখানে হয় কত পাইটা থাকে, এই পাই এখানে গুণ ছিল, এই পাশে গিয়ে ভাগ হবে, তারপরে f1 মাইনাস f2 কি ভাগ হবে। তাহলে এখান থেকে আমরা কার মানটা পাই, এই 2 দ্বারা এই পাই আর এই পাই কি কাটা, এই 2 দ্বারা যদি 4 কে কাটি তাহলে নিচে কি থাকবে 2 থাকবে, আর থাকবে f1 মাইনাস f2, আর উপরে থাকে 2n প্লাস 1 থাকে, 2n প্লাস 1 থাকে। তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি না, টি এর মান আমরা কি কি পাইছি, টি ইকুয়াল টু 1/2। একটা জিনিস দেখো এখানে ভুল হয়েছে, তো এই পাই আর এই পাইও তো কাটা যায়, তাহলে তো এখানে পাই থাকবে না। তাহলে 1/2 f1 মাইনাস f2, আবার আমরা পাচ্ছি কত 3 2 f1 মাইনাস f2। তাহলে এরকম কি আমরা এই যে 5 এর জন্য যদি করতাম তাহলে আমরা এখানে 5 2 ইন্টু f1 মাইনাস f2 এটাও পেতাম। তাহলে এইভাবে আমরা কি পেয়েছি লাস্টেরটা 2n প্লাস 1 2 f1 মাইনাস f2। টি এর মান কি আমরা এইগুলা পাইছি। তাহলে এখন আমরা কি বলতে পারি, এগুলো দেখে আমরা কি বলতে পারি যে টি ইকুয়াল টু যখন এই মানগুলো হবে তাহলে এই সময় কি আমাদের বিস্তারটা শূন্য হবে, আর বিস্তার যদি শূন্য হয় সেক্ষেত্রে কোনো শব্দ শোনা যাবে না। তাহলে আমরা এই লাইনটা বলতে পারি যে সুতরাং দেখা যায় যে t equal to 1/2 f1 minus f2 3 2 into f1 minus f2, এভাবে কি ডট ডট দিয়ে বুঝিয়েছি যদি কি আরো আছে, তাহলে ইত্যাদি সময়ে বিস্তার শূন্য হয়। তাহলে বিস্তার যদি শূন্য হয় তাহলে এই সময় কি আমাদের শব্দ শোনা যাবে না, ফলে কোনো শব্দ শোনা যাবে না। তাহলে দেখো আমরা একটু আগে কি কখন ধরো দুটি, যে আমরা একটু আগে যে নির্ণয় করলাম পরপর দুটি প্রবল শব্দ শোনার মধ্যবর্তী সময় বের করছে, এখন তাহলে আমরা পরপর দুটি নিঃশব্দ এর মধ্যবর্তী সময় বের করব। অতএব পরপর দুটি নিঃশব্দ এর মধ্যবর্তী সময়। তাহলে দেখো এটাও যদি তোমরা করো তোমরা বুঝতে পারবে এখানে আছে কি 3/2 f1 মাইনাস f2, এটা থেকে যদি তোমরা এটা বিয়োগ দাও তাহলেও কি তোমাদের এটাই আসবে 1/f1 মাইনাস f2, এই মানটাই আসবে। দেখো তাও দেখাচ্ছি 3/2 ইন্টু f1 মাইনাস f2, এটা থেকে যদি আমরা আগেরটা বিয়োগ দিই 1/2 ইন্টু f1 মাইনাস f2, তাহলে দেখো এখানে লসাগু হয় f1 মাইনাস f2, তাহলে উপর কি থাকে 3 মাইনাস, এটা যদি লসাগু করি 1,
তাহলে এখানে থাকতেছে কি আমাদের, তাহলে দেখি আমার লেখাটা কি ঠিক হয়েছে নাকি। তাহলে 3/2 ইন্টু f1 মাইনাস f2 মাইনাস 1/2 f1 মাইনাস f2। তাহলে আমরা কি করব, বলছি পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব। তাহলে এটা হচ্ছে পরেরটা, তার থেকে আমরা আগেরটা বিয়োগ করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি থাকতেছে, 3 থেকে 1 গেলে কত থাকে, 2। আর এখানে হবে 2f1 মাইনাস f2। তাহলে এই 2 আর এই 2 কাটা গেলে আমাদের কি থাকে, 1/f1 মাইনাস f2 থাকতেছে, অর্থাৎ একই হচ্ছে, যে 1/f1 মাইনাস f2 হচ্ছে। তাহলে আমরা বলতে